সুপ্রভাত প্রিয় দর্শক, শুরু করছি ক্যালকাটা ডায়ালগসের আজকের প্রতিবেদন। খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস। ভারত বিরোধিতা করতে গিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনছে কি বাংলাদেশ? পাকিস্তান শ্রীলঙ্কার মতো দেউলিয়া হওয়ার অবস্থা কি বাংলাদেশের? ঋণে জর্জরিত ঢাকার ভবিষ্যৎ সত্যিই কি অন্ধকার? এইভাবে ফেলিওর ইউনূস সাহেব, তাহলে কি তার উপর ভরসা করে ঠকলো বাংলাদেশ? বাংলাদেশের সামনে যে বড় সমস্যাগুলো জ্বলন্ত হয়ে আছে এখন, সেগুলো প্রথমে দেখি। গত কয়েক বছরে শিল্পে, বিশেষ করে পোশাক শিল্পে বাংলাদেশ সারা বিশ্বে বিরাটভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। সেই শিল্প আজ প্রায় ধ্বংসের মুখে। টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি, বিগড়ে যাওয়া আইন শৃঙ্খলা, কাঁচামালের অভাব এবং সার্বিকভাবে শিল্প বিরোধী পরিবেশ এই ইন্ডাস্ট্রিকে প্রায় শেষ করে দিয়েছে। অথচ দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে সবচেয়ে বেশি ভূমিকা এই শিল্পের ছিল। শিল্প শেষ হয়েছে প্রায়, অথচ মাথার উপর বিশাল বৈদেশিক ঋণ। কিভাবে চলবে অর্থনীতি? বিশাল অঙ্কের বৈদেশিক ঋণ শোধের বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে কঠিন সমস্যা। এখন পরিস্থিতি আরো সঙ্গীন হয়েছে বিদেশি মুদ্রার সঞ্চয় প্রায় তলানিতে চলে আসায়। গত 6 বছরের মধ্যে বিদেশি মুদ্রার সঞ্চয় এখন সবচেয়ে নিচে। দুদিন আগে সেটা নেমে এসেছে মাত্র $1600 কোটি। এই পরিস্থিতিতে অনেকেই বলছেন বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি পাকিস্তান শ্রীলঙ্কার চেয়েও বেশি খারাপ হতে পারে। আর এটা যদি ঘটে তাহলে তার পরিণতিও কিন্তু মোটেই ভালো হবে না। ভাঁড়ারের অবস্থা খুব খারাপ বলে চট জলদি সমাধান হিসেবে একটা ছোটখাটো কাজ করার চেষ্টা চলছে। এরই যেমন একটা হয়েছে সম্প্রতি ইলিশ রপ্তানির সিদ্ধান্ত। বাংলাদেশের স্বার্থেই ভারতে ইলিশ রপ্তানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ বাংলাদেশ বলছে তাদের ভাঁড়ারের অবস্থা খুব খারাপ, তাই ডলারের আশায় ভারতে ইলিশ রপ্তানি করা। কিন্তু এই নিয়ে যা নাটক হলো মৎস্য উপদেষ্টা আর বাণিজ্য উপদেষ্টার মধ্যে, যেন জীবন মরণ সংগ্রাম। তার মধ্যে ভারত বয়কট লবি, সেই যে লবি আছে, তারা তো পারলে বাণিজ্য উপদেষ্টাকে পেলে ছিঁড়ে খেয়ে ফেলেন। গণ অভ্যুত্থানের সমর্থকদের দাবি মেনে বাংলাদেশ ইলিশ রপ্তানি বন্ধ করলে তাতে ভারতের কোনো ক্ষতি হবে না। কিন্তু বাংলাদেশের এই ভারত বিরোধী সেন্টিমেন্টের প্রভাব নয়াদিল্লির সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে, সেই সম্পর্কে পড়তে পারে। আর তা পড়লে তাতে কিন্তু আখেরে ইউনূস সরকারেরই ক্ষতি। ভারত থেকে চাল, গম থেকে সঠিক রকমের খাদ্যদ্রব্য না এলে বাংলাদেশের হাল কি হবে সেটা বোঝার ক্ষমতা প্রধান উপদেষ্টার, প্রিয় উপদেষ্টাদের কজনের আছে সেটা একটা বড় প্রশ্ন। বাংলাদেশের মধ্যে যে তীব্র ভারত বিরোধিতা, সেটা সত্ত্বেও এখনো তাকে বন্ধু দেশ ভাবে কিন্তু ভারত। আর তাই ভারতের সরকার তো বটেই, এদেশের মানুষ পাল্টা হিসেবে বাংলাদেশ বয়কটের ডাক দেয়নি, প্রতিদিন ভারত বিরোধী জিগির থাকা সত্ত্বেও। তবে দিলে যে কি হবে সেটা বুঝতে খুব একটা সূক্ষ্ম বুদ্ধির দরকার পড়ে না। নিরেট মাথা মোটারাও সেটা বুঝতে পারেন। বাংলাদেশ যারা চালাচ্ছে এখন, তারা কিন্তু সেটা বুঝতে পারছেন না। ভারত বয়কটের ডাক দিয়ে হাসিনাকে বিদায় দেওয়ার পর, কারণ এগুলো রাজনীতিতে সব যে সত্যি কথা বলে রাজনীতি করতে হয় তা তো নয়, কিন্তু রাজনীতি করার পর যখন দেশ চালাতে হয় তখন অনেক কিছু ভেবেচিন্তে করতে হয়। তো সেই সময়
বাংলাদেশের হাসিনাকে বিদায় দেওয়ার পর উচিত ছিল ধাপে ধাপে এই উচ্চ গ্রামের ভারত বিরোধিতাকে থিতিয়ে নিয়ে আসা। এই বিষয়ে প্রধান উপদেষ্টার এগিয়ে আসা উচিত ছিল, কিন্তু তিনি আবার নিজে নানা সময় নানা রকম কথা বলে তিনি আবার জিনিসটাতে জল ঢালার পরিবর্তে আগুনে ঘি ঢালার মতো করে ঢেলে দিয়েছেন অনেক সময়। অর্থনৈতিক পরিস্থিতি যত খারাপ হচ্ছে তত ঝোপ বুঝে কোপ মারছে বাইরের দেশ। আমেরিকার সঙ্গে অতি ঘনিষ্ঠতা, এতে ক্ষুব্ধ হয়েছে রাশিয়া তাদের বকেয়া ঋণ পরিশোধ করার জন্য চাপ দিয়েছে ঢাকাকে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দেয়া ঋণের বকেয়া ও চলতি সুদ বাবদ $63 কোটি 15 সেপ্টেম্বরের মধ্যে শোধ করার জন্য ঢাকাকে চিঠি দিয়েছিল মস্কো। সময়সীমা উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু সে ঋণ শোধ হয়নি। ফলে সুদ সহ বকেয়া প্রতিদিন বাড়ছে। এখনো বকেয়া মেটায়নি ঢাকা। তার জন্য ভারত থেকেও বাংলাদেশ বিদ্যুৎ কেনে, সেখানেও বকেয়া বাড়ছে। যা পরিস্থিতি, তাতে ভারত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে, মানে ভারতের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলো যদি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে দিনের অনেকটা সময় অন্ধকারে কাটাতে হবে বাংলাদেশকে। শুধু ভারত আর রাশিয়া নয়, আরো বহু দেশ আছে পাওনাদারের তালিকায়। সর্বশেষ পাওয়া সরকারি তথ্য বলছে জাপানের কাছে 921 কোটি, রাশিয়ার কাছে 509 কোটি, চীনের কাছে 476 কোটি এবং ভারতের কাছে এই মুহূর্তে $110 কোটি ঋণ বাকি আছে বাংলাদেশের। 2023 সালের জুলাই থেকে 2024 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ $563 কোটি ঋণ করেছে। আর হাসিনা জমানার এই ঋণের কিস্তি শোধ করতে হবে কিন্তু বর্তমান সরকারকে। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর 1 মাস পেরিয়ে গেলেও বাংলাদেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করা, আইন শৃঙ্খলা ঠিক জায়গায় নিয়ে আসা, বাণিজ্যিক কার্যকলাপ পুনরুদ্ধার করা ভালো তো হয়নি, আরো বরং খারাপ হয়েছে। মানে যা যা করার প্রয়োজন ছিল তার কোনোটাই হয়নি, কোনোটাই করেনি ইউনিস সরকার। তার হাবভাব দেখে মনে হচ্ছে তিনি দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা নন, তিনি দায়িত্বহীন প্রধান অতিথি, যেন কোনো অনুষ্ঠানে এসেছেন শুধু লিপ সার্ভিস দিতে, ভাষণ টাষণ দিয়ে চলে যাবেন বিদেশে। মনে হচ্ছে কাজ না করে অকাজে বেশি ব্যস্ত তিনি। একের পর এক হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী পদক্ষেপ নিতে ব্যস্ত। বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক স্তরে আস্থা ফিরে পাওয়ার জন্য শিল্প, বাণিজ্য, অর্থনীতি নিয়ে যে নির্ভরযোগ্য পাকাপোক্ত একটা নীতি নেওয়া উচিত ছিল বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা নেওয়া তো দূরের কথা, সেই ব্যাপারে আদৌ ভাবছেনই না যেন ইউনূস সরকার। এমনকি স্পষ্ট একটা বিদেশ নীতি তৈরি করার দরকার ছিল তার প্রথমেই, কারণ অনেক বিদেশি রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ জড়িয়ে আছে বাংলাদেশের সঙ্গে, কিন্তু একটাও করেনি অন্তর্বর্তীকালীন সরকার। ফলে ঋণ মেটাতে আপাতত হাঁসফাঁস অবস্থা সরকারের। তবে এই পরিস্থিতি তো একদিনে তৈরি হয়নি। বলা হচ্ছে অর্থনীতির যে আয়তন, সেই আয়তন অনুযায়ী রাজস্ব বাড়ানোর জন্য হাসিনা সরকার ব্যর্থ ছিলেন এবং প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যে ধীর গতিতে এগিয়েছে প্রকল্প, তার জন্য
সেটাও এই পরিস্থিতির জন্য অনেকাংশে দায়ী। এছাড়া বিপুল অর্থ পাচার হয়েছে বিদেশে, বিশাল দুর্নীতি হয়েছে ব্যাংকগুলোতে। সম্প্রতি একটি খবরে দেখা যাচ্ছে আলম গোষ্ঠীর ব্যাংক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। আলম গোষ্ঠী বাংলাদেশের খুব বড় একটা শিল্প গোষ্ঠী। তারা ইসলামী ব্যাংকের মোট প্রদত্ত ঋণের 86% ঋণ নিয়েছে তারাই। আর পুরো ঋণটাই হচ্ছে এখন নন পারফর্মিং অ্যাসেট, অর্থাৎ খারাপ ঋণ। সংস্কারের কথা বললেও চেনা পথ থেকে বেরিয়ে আসার জন্য যে সাহসী অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া দরকার তার কিছুই নেয়নি এই অন্তর্বর্তী সরকার। তাই অর্থনৈতিক বিশেষজ্ঞরা আশার আলো দেখার বদলে বিপর্যয়ের আশঙ্কা করছেন। এদিকে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির বিপদ বাড়ছে দিনকে দিন, অথচ একটা সুষ্ঠু পরিকল্পনা গ্রহণের পরিবর্তে ইউনিস সরকার দিনের পর দিন গ্যালারি শো দিয়ে যাচ্ছেন। আমাদের জো বাইডেন তাকে বুকের কতটা কাছে জড়িয়ে ধরলেন, কিংবা ক্লিন্টন সাহেবের সঙ্গে কি সব আলোচনা হলো সেই সব নিয়েই তিনি বেশি ব্যস্ত। সময় কিন্তু দ্রুত চলে যাচ্ছে। মনে রাখতে হবে 2 মাস কিন্তু অতিক্রান্ত হওয়ার পথে। আইন শৃঙ্খলা ব্যবস্থা এখনো স্বাভাবিক তো হয়নি, বরং আরো অবনতির দিকে যাচ্ছে। একের পর এক জায়গায় গণপিটুনিতে মৃত্যু ঘটছে। আর এর অনেক ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত তথাকথিত মুক্তির দূত হয়ে যারা দেশের নাকি এই দ্বিতীয় স্বাধীনতা এনেছেন সেই ছাত্র সমাজ। ব্যাংক ডাকাতির ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, সেখানে পিটিয়ে মারা হচ্ছে। চট্টগ্রামে নিহত হয়েছেন তরুণ সেনা অফিসার। প্রথমে খুনের দায় চাপানো হয়েছিল চাকমাদের ওপর, পরে জানা যাচ্ছে তাকে হত্যা করেছে ডাকাত দল। পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক হিংসার জন্য যে সমতলবাসী মুসলিম যুবকের হত্যার ঘটনাকে সূত্রপাত বলে মনে করা হয়েছিল, পরে জানা গেছে, এবং সেই দায় পড়েছিল যে চাকমাদের ওপর, পরে জানা গেছে সেই খুনটি চাকমারা করেনি। সেই খুনটি করেছিল তারই কোনো জাত ভাই, তারই সাথে ব্যক্তিগত শত্রুতার বশে। এমন হত্যা হামেশাই ঘটছে বাংলাদেশে। চারদিকে লুট হওয়া বিপুল পরিমাণ পুলিশের অস্ত্রপাতি দুর্বৃত্তদের হাতে পৌঁছে যাওয়াতে আইন শৃঙ্খলা উন্নতির লক্ষণ নেই। সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে 17 সেপ্টেম্বর, আর 14 দিন হয়ে গেল। মাঠ পর্যায়ে তার কোনো ভালো প্রভাব কিন্তু দেখা গেল না, বরং খারাপ প্রভাব দেখা গেছে চট্টগ্রামে। সেখানে সেনার ওপর সম্পর্কে অভিযোগ এসেছে যে তারা চাকমাদের ওপর অত্যাচারের সময় তারা যেন ব্যাকআপ দিয়েছে অত্যাচার যারা করছে সেই দুর্বৃত্তদের। দিশেহারা অবস্থা ইউনূস সরকারের। প্রশাসনিক দৃঢ়তা শূন্যের নিচে। হ্যাঁ, বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে চট্টগ্রামের এই ঘটনা নিয়ে কিন্তু বিশ্বে ইউএনওর কাছে, ইউনাইটেড নেশনসে কিন্তু সেখানে অভিযোগ চলে গেছে যে সেখানে একটা নিরপেক্ষ কোনো সংস্থাকে দিয়ে, সেখানে তাদেরকে দিয়ে সেখানে সমীক্ষা করা যে কি হয়েছে, সেখানকার পরিস্থিতি কি হয়েছে সেটা দেখার। তো আজকে সব মিলে দিশাহারা অবস্থায় ইউনূস সরকারের। প্রশাসনিক দৃঢ়তা শূন্যের নিচে। একের পর এক প্রশাসনিক কমিটি গঠন করা হচ্ছে, আবার কয়েক ঘন্টার মধ্যে বাতিল হচ্ছে সেসব কমিটি। একজনকে দায়িত্ব দেওয়া হলো, তো আর একজন ফুঁসে উঠল, তার বিরোধ চলে এলো সামনে, আর সঙ্গে সঙ্গে বাতিল হয়ে গেল কমিটি। অনেকে দায়িত্ব নিতে ভরসা পাচ্ছে না, প্রত্যাখ্যান করছেন পদ। ইউনূস সাহেবের বড় ভরসার জায়গা ছাত্র উপদেষ্টারা। তাদের কারো প্রশংসায় তিনি এত পঞ্চমুখ হয়েছেন আমেরিকাতে যে তাই শুনে অন্য উপদেষ্টাদের আবার মুখ ভার। আর সমন্বয়কদের মধ্যে তো এমন তুল কালাম বেঁধেছে
যে আগামী দিনে বড় কোনো সংঘর্ষ তাদের নিজেদের মধ্যে যদি বাধে, অবাক হবেন না কেউ। ছাত্র সমন্বয়ক উপদেষ্টা যারা, তাদের দলাদলি এখন কোনো গোপন বিষয় নয়, তারা সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে নিয়মিত। চারদিকে দলাদলি, মারামারি পর্যন্ত লেগে গেছে। 13 সেপ্টেম্বর বগুড়ায় হাতাহাতি হয়েছে সভার মধ্যে। ওই একই দিনে চাঁদপুরের কেন্দ্রীয় সমন্বয়ক কয়েকজন গেছিলেন, তাদের আটকে রেখেছিল স্থানীয় নেতৃত্ব। 15 সেপ্টেম্বর ফিরোজপুরে, 16 সেপ্টেম্বর সাতক্ষীরায় ছাত্ররা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে। 9 সেপ্টেম্বর ছাত্রদের একটা গোষ্ঠী ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে নতুন একটি পলিটিক্যাল প্ল্যাটফর্ম পর্যন্ত খুলে দিয়েছেন। আবার এই ছাত্র উপদেষ্টাদের কয়েকজন তারাও অপেক্ষা করছেন যে তারাও রাজনৈতিক দল খুলবেন। আর বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে তো ঢাবি ছাড়া অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়করা, তাদের কাউকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে তারা অভিযোগ তুলেছেন বৈষম্যের। একটা অরাজকতার ছবি সর্বত্র। রাজনৈতিক দলগুলো পরিস্থিতির সুযোগ নিয়ে ঘোলা জলে মাছ ধরতে ব্যস্ত। আর তা দেখে বাংলাদেশের এক বড় সংখ্যক মানুষ আজ আফসোস করছেন, কাদের হাতে পড়ল দেশের ভার। এর চেয়ে তো হাসিনার শাসন ভালো ছিল। গোলমালের পর অনেক কষ্টে মেডিকেল ভিসা নিয়ে ভারতে এসেছেন এমন একজনের সঙ্গে আজ ফোনে কথা হলো। প্রসঙ্গত খুব সীমিতভাবে মেডিকেল ভিসা ছাড়া আর সব ভিসা দেওয়া বাংলাদেশিদের জন্য বন্ধ করে দিয়েছে ভারত। তো যিনি এই ভদ্রলোক, তিনি আজ সকালে ফোন করে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের মধ্যে। তিনি বললেন, দাদা, আপনাদের মনমোহন সিং সরকারের আমলের প্রচুর দুর্নীতির কথা আমরা নিত্যদিন পড়েছি ঢাকার খবরের কাগজে। তবু তার সরকার দেশের কত উন্নতি করেছে সেটাও সবাই দেখেছে এবং জানে। শেখ হাসিনার আমলেও দুর্নীতি হয়েছে, কেউ অস্বীকার করে না। অত্যাচারও হয়েছে যথেষ্ট। অত্যাচার আজও তো হচ্ছে না? বিনা বিচারে মৃত্যু আজ হচ্ছে না? কিন্তু দেশ চালানোটা তিনি জানতেন, শেখ হাসিনা। এখন যাদের হাতে দেশের ভার, তারা দেশ কিভাবে চালাতে হয় সেটাই জানে না। অত্যাচার এখনো হচ্ছে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট, তার বিরুদ্ধে তো এত আন্দোলন হয়েছে। সেখানে আছে বিনা ওয়ারেন্টে পুলিশ অ্যারেস্ট করতে পারে। তো তার বিরুদ্ধে আন্দোলন করে যারা ক্ষমতায় এলো, 2 মাস হতে চললো, এত কিছু তারা বলছেন, এত কিছু করার কথা ভাবছেন, কমিটি তৈরি করছেন। আচ্ছা, সেই আইনটা কেন বাতিল হলো না? ওই সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সিএসএ, কেন বাতিল হলো না? এই বলে তিনি শেষ করলেন একটা অদ্ভুত কথা বললেন, দাদা, ছাগল দিয়ে যেমন ধান মাড়াই করা যায় না, তেমনি যাকে তাকে দিয়ে দেশ শাসন হয় না। এটা এনজিওদের কাজ নয়, এটা ওই মাথা গরম ছাত্রদের কাজ নয়। এটা বুঝে গেছে বাংলাদেশের মানুষ। আজকের আলোচনার সমাপ্তি এখানেই টানছি। তবে শেষ করার আগে একটি কথা। গত 4 সেপ্টেম্বর থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নামের একটি সমীক্ষা আমাদের চ্যানেল শুরু করেছে, তা অনেকেই জানেন। এ পর্যন্ত বহু মানুষ আমাদের সেই আবেদনে সাড়া দিয়েছেন। নভেম্বর মাস পর্যন্ত চলবে আমাদের সমীক্ষা। 1 জানুয়ারি 2025-এ সমীক্ষার ফল ঘোষিত হবে। আপনি যদি এখনো আপনার পছন্দের তালিকা না পাঠিয়ে থাকেন, তবে এখনই পাঠিয়ে দিন। সহজ নিয়ম, নিজের পছন্দের ক্রম অনুসারে 5 জন শ্রেষ্ঠ বাঙালির নাম লিখুন আমাদের কমেন্ট সেকশনে এবং পাঠিয়ে দিন। মনে রাখবেন, 5টি নামই পাঠাতে হবে, 1টি, 2টি, 3টি কিংবা 4টি নাম নয়। এছাড়া আমাদের ইমেল আইডি আছে calcutta.dialoguesmanoj@gmail.com। এই ঠিকানাতেও পাঠাতে পারেন আপনাদের পছন্দের তালিকা। এই সঙ্গে অবশ্যই অনুরোধ থাকছে, বেল আইকন টিপে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল ক্যালকাটা ডায়ালগসকে। ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে।